নমস্কার, সোজা সাপটা সুব্রতয় আপনাদের স্বাগত জানাই। একের পর এক বাউন্সার, বিচারপতি অমৃতা সিনহার একের পর এক বাউন্সার, সেই বাউন্সার সামলাতে নাজেহাল মমতা বন্দ্যোপাধ্যায়। দেখুন, আপনার বাড়িতে কোনো যোগ্য ছেলে আর মেয়ে চাকরি না পেয়ে দিনের পর দিন বেকারের জ্বালায় জর্জরিত, আর আপনার বাড়ির পাশের কেউ যারা যোগ্য না হওয়ার পরেও তৃণমূল কংগ্রেসের নেতাদের টাকা দিয়ে সাদা খাতা জমা দিয়ে চাকরি পেয়ে পায় এবং পরবর্তীকালে সুপ্রিম কোর্টে সেই চুরি ধরা পড়ার পর তাদের চাকরি চলে গিয়ে তারা বাড়িতে বসে যায়। কিন্তু এই রাজ্য সরকার যাদের চাকরি চলে গেছে তাদের বাড়িতে বসিয়ে রেখে প্রত্যেক মাসে 20 আর 25,000 টাকা করে তাদের ব্যাংক অ্যাকাউন্টে ভাতা হিসেবে দিয়ে দেয়। তো এটা শোনার পরেও যদি আপনার মুখ থেকে কোনো প্রতিবাদ না বেরোয় বা এটা শোনার পরেও যদি আপনি হজম করে নেন, তাহলে বুঝতে হবে যে আপনার শরীরে রক্ত মাংস নেই বা তৃণমূল কংগ্রেসের দ্বারা আপনি কোনো না কোনোভাবে সুবিধাভোগী। আর যদি তা না হয় তাহলে আপনার শরীরে রক্ত গরম হবে, আপনার প্রতিবাদ করতে ইচ্ছে হবে। সুতরাং 2026-এর নির্বাচনে ভোট দিতে যাওয়ার আগে এই জিনিসগুলো অবশ্যই আপনারা মাথায় রাখবেন। দেখুন, এই মমতা বন্দ্যোপাধ্যায় মনে করেন যে এই রাজ্যের মুখ্যমন্ত্রী তিনি যা করবেন সেটাই সবাই মেনে নেবে। সুতরাং এই রাজ্যের সুপ্রিম কোর্ট বলুন, হাইকোর্ট বলুন, সবার ঊর্ধ্বে এটা তিনি সবসময় মনে করেন। তাই 2016 সালের SLST চাকরি প্রার্থীদের যে প্যানেল, সেই প্যানেল যখন সুপ্রিম কোর্ট বাতিল করে দেয় এবং একসাথে 26,000 শিক্ষক শিক্ষিকা এবং শিক্ষাকর্মীদের চাকরি চলে যায়, তারপরে দাঁড়িয়ে তাদের চাকরি বাঁচিয়ে রাখবার জন্য মমতা বন্দ্যোপাধ্যায় বিভিন্ন রকম কথা বলে প্ল্যান A, প্ল্যান B, প্ল্যান C, প্ল্যান D এর কথা বলে প্রত্যেকটি প্ল্যানেই ফেল করেছে। পরবর্তীকালে সুপ্রিম কোর্টের বিচারপতির হাতে পায়ে ধরে কোনো রকমে অনুরোধ করে বলেছেন যে আমার শিক্ষার ক্ষেত্রের যে অবস্থা, স্কুলে শিক্ষক নেই, স্কুলগুলো বন্ধ হয়ে যাবে, যে কোনো রকমে শিক্ষকদের 31শে ডিসেম্বর অবধি স্কুলে যাওয়ার পারমিশনটা সুপ্রিম কোর্ট দিক। পরবর্তীকালে সুপ্রিম কোর্ট রাজ্য সরকারের এই আবেদনে সাড়া দিয়ে বলেছে যে যারা টেন্টেড আছে অর্থাৎ দাগি, তারা স্কুলে যেতে পারবে না, কিন্তু যারা টেন্টেড নয় তারা 31শে ডিসেম্বর অবধি স্কুলে যেতে পারবে, ক্লাস নিতে পারবে, মাইনেও পাবে। কিন্তু গ্রুপ C আর গ্রুপ D এক্ষেত্রে জালিয়াতি প্রচুর হয়েছে শিক্ষাকর্মীদের ক্ষেত্রে, সুতরাং এরা আর কেউ স্কুলে যেতে পারবে না। তড়িঘড়ি মমতা বন্দ্যোপাধ্যায়ের মাথা খারাপ হয়ে যায়, কারণ 2026-এ নির্বাচন, এরা রাস্তায় আবার আন্দোলনে নামলে আরো সমস্যা, কারণ অধিকাংশ চুরিটা এখানেই হয়েছে। তৃণমূল কংগ্রেসের নেতারা এদের থেকেই টাকাটা নিয়েছে এবং অনেক তৃণমূল কংগ্রেসের নেতাদের আত্মীয় স্বজনই এখানে জড়িয়ে রয়েছে। পরবর্তীকালে মমতা বন্দ্যোপাধ্যায় সিদ্ধান্ত নেয় কি, যে নতুন করে রাজ্যে আর একটা স্কিম নিয়ে আসা হবে। সেই স্কিমটির নাম কি দেয়? স্কিমটির নাম দেয় ওয়েস্ট বেঙ্গল লাইভলিহুড অ্যান্ড সোশ্যাল সিকিউরিটি ইন্টারিম স্কিম 2025, যেখানে দাঁড়িয়ে বলেন যে এই গ্রুপ C এবং গ্রুপ D কর্মী, এদেরকে যারা গ্রুপ C মাসে 25,000 টাকা করে ভাতা দেওয়া হবে এবং মাসে 20,000 টাকা করে ভাতা দেওয়া হবে গ্রুপ D হিসেবে কর্মীরা যারা স্কুলে চাকরি করত। তার মানে তাদের চাকরি নেই, তারা স্কুলে যেতে পারবে না, তারা বাড়িতে বসে থাকবে। এই সরকার আমার আপনার পরের ট্যাক্সের টাকা দিয়ে প্রত্যেক মাসে এদের 20-25,000 টাকা করে ভাতা দেবে। এখন প্রশ্ন হলো যে যারা টেন্টেড শিক্ষক আছে তারা তো স্কুলে যেতে পারছে না, সুতরাং তাদের দিক থেকেও একটা দাবি উঠেছে, যদি রাজ্য সরকার তাদের বাড়িতে বসিয়ে ভাতা দেয় তাহলে আমাদের দেবে না কেন? সুতরাং তারা রাজ্য সরকারের এই সিদ্ধান্তকে মেনে নেয়নি এবং সঙ্গে সঙ্গে ছুটেছে কোথায়? কলকাতা হাইকোর্টে। এবং একটা বাংলায় প্রবাদ আছে না, যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধে হয়। মমতা বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও তাই হয়েছে। যে বিচারপতি অমৃতা সিনহাকে মমতা বন্দ্যোপাধ্যায় সবসময় অ্যাভয়েড করার চেষ্টা করে, এই কেসটা সেই বিচারপতি অমৃতা সিনহার এজলাসে গিয়েই ওঠে এবং খুব ভালোভাবে বিচারপতি অমৃতা সিনহা ধরে ফেলেছেন যে রাজ্য সরকারের আসল উদ্দেশ্য কি। তিনি অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্তকে প্রশ্ন করেন যে এত তাড়াহুড়োর কি ছিল রাজ্য সরকারের, যে কোনো রকম স্কুটনি না করেই এই গ্রুপ C এবং গ্রুপ D প্রত্যেককে 20,000-25,000 টাকা করে আপনারা মাসে ভাতা দিচ্ছেন নতুন স্কিম করে দিয়ে। তা যাদের ভাতা দিচ্ছেন এদের কাছ থেকে সরকার কি পাবে? এবং মমতা বন্দ্যোপাধ্যায় বলেছিলেন যে এদের ভাতা ততদিন দেওয়া হবে যতদিন না সুপ্রিম কোর্টে রিভিউ পিটিশন হয়। সেখানে দাঁড়িয়ে বিচারপতি অমৃতা সিনহা প্রশ্ন করেছে যে সুপ্রিম কোর্টে একের পর এক ডেট যাবে, এরকম রিভিউ পিটিশন নিয়ে এরকম কত দিন ধরে, কত বছর ধরে সরকার
তার ট্রেজারি থেকে টাকা নিয়ে নিজের ইচ্ছা মতো তাদেরকে ভাতা দিয়ে যাবে? রাজ্য সরকার তো এটা করতে পারে না, কোনোদিনই করতে পারে না। এবং এদের কাছ থেকে রাজ্য সরকারের তো কোনো ইনপুট নেই, অর্থাৎ রাজ্য সরকার এদের কাছ থেকে তো কিছুই পাচ্ছে না। তাহলে বাড়িতে বসে ভাতা দেবে কেন? কি এত তাড়াহুড়ো ছিল? সুপ্রিম কোর্টের রিভিউ পিটিশনটা দেখে নিতে পারতো। তখন ল্যাজে গোবরে হয়ে গিয়ে অ্যাডভোকেট জেনারেল কিশোর দত্ত প্রশ্ন তোলেন, যারা মামলা করেছে তাদের এখতিয়ার নেই, যে যারা এই রাজ্য সরকারের এই সিদ্ধান্তের বিরুদ্ধে মামলা করেছে তাদের এখতিয়ার কি আছে? সঙ্গে সঙ্গে বিচারপতি অমৃতা সিনহা বলে যে রাজ্য সরকারের বিরুদ্ধে কেউ মামলা করার অধিকার আছে, সেখানে এখতিয়ারের প্রশ্ন আসছে কি করে? এবং খুব ভালোভাবে বিচারপতি অমৃতা সিনহা লক্ষ্য করেছিলেন যে রাজ্য সরকারের আসল উদ্দেশ্য কি। এবং প্রশ্নটা এখানেই ছিল যে এভাবে মানুষের করের ট্যাক্সের টাকায় বাড়িতে বসিয়ে 25,000 20,000 টাকা করে মাসে ভাতা দেওয়া যায়? এর আগে কোনোদিন হয়েছে আপনারা শুনেছেন? তার মানে আপনি চোরেদের বাঁচানোর জন্য, যাতে চোরেদের হাত থেকে যারা টাকা নিয়েছে যে সমস্ত তৃণমূল কংগ্রেসের নেতারা তাদের নামগুলো বাইরে না আসে, তার জন্য 2026-এর নির্বাচনের দিকে তাকিয়ে যাতে এরা রাস্তায় না নেমে বিশৃঙ্খলতা তৈরি না করে, তাই এদের বাড়িতে বসিয়ে রাখার জন্য এটা যে আপনার একটা সুপরিকল্পিত প্ল্যানিং ছিল, এটা বুঝতে আর সাধারণ মানুষের কোনো আলাদা করে কোনো শক্তি বা বুদ্ধির দরকার হয় না। এটা বিচারপতি অমৃতা সিনহাও নিজে খুব ভালো করে উপলব্ধি করেছিলেন এবং বুঝেছিলেন। তাই গতকাল সব শুনানির পরে তার রায়দানটা স্থগিত রেখেছিলেন এবং তিনি আজকে সেই রায় দিয়েছেন। তিনি পরিষ্কার বলেছেন যে 26শে সেপ্টেম্বর অবধি কোনো ভাতা দেওয়া যাবে না। 26শে সেপ্টেম্বর অবধি রাজ্য সরকার গ্রুপ সি এবং গ্রুপ ডি কে যে 25,000 এবং 20,000 টাকা করে বাড়িতে বসে ভাতা দিচ্ছে, এই ভাতা দেওয়া যাবে না। এবং রাজ্য সরকার এবং এই মামলাকারী এদেরকে আগামী 4 সপ্তাহ এবং 6 সপ্তাহের মধ্যে এফিডেভিট জমা দিতে বলেছে কলকাতা হাইকোর্টে, অর্থাৎ হলফনামা জমা দিতে বলেছে। তাহলে এই যে মমতা বন্দ্যোপাধ্যায়ের যে চিন্তা ভাবনা ছিল যে কোনো রকমের নির্বাচনটাকে পার করা, তাহলে আজকের দিন দাঁড়িয়ে মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে এটা কিন্তু এবং তার সিদ্ধান্তের ওপরে এটা কিন্তু একটা বিরাট হোঁচট। সুতরাং যারা গ্রুপ সি গ্রুপ ডি আছেন, বাড়িতে বসে ভাবছিলেন 20,000 25,000 টাকা করে তো ভাতা পাচ্ছি, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের বাঁচিয়ে নেবেন। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের ওপরেও যে কোর্ট আছে আজকে, সেটা কিন্তু আবার প্রমাণ হয়ে গেল। ভাতা তো তারা বাড়ি বসে পাবে না, এটা নিশ্চিত। এবং তার সঙ্গে সঙ্গে তারা আন্দোলনে আগামী দিনে যে আবার নামবে, এই ভয় মমতা বন্দ্যোপাধ্যায় অলরেডি আজকে থেকে পেতে শুরু করেছে। তবে 2026-এর নির্বাচনের পরে মমতা বন্দ্যোপাধ্যায় গদি থেকে চলে গেলে এরা কাকে টাকা দিয়েছিল, কত টাকা দিয়েছিল, সেই সমস্ত খবর কিন্তু এরাই দেখবেন আবার বাইরে নিয়ে আসবে। যে কোন পাড়ার তৃণমূল কাউন্সিলর, কোন পাড়ার তৃণমূলের ব্লক সভাপতি, কোন পাড়ার তৃণমূলের নেতাকে এরা কত টাকা করে দিয়েছিল, তখনই এগুলো সামনে আসবে এবং এক একজনের কলার ধরে এরা রাস্তায় নিয়ে এসে এদের দেওয়া টাকা তাদের কাছ থেকে আদায় করবে। শুধু সময়ের অপেক্ষা। আপনারা কি বলেন? 2026-এ ভোট দেওয়ার আগে এই জিনিসগুলো মাথায় রাখতে হবে তো? অবশ্যই এই জিনিসগুলোকে মাথায় রেখে 2026-এ ভোট দেওয়ার আগে, ভোটমুখী হওয়ার আগে এই জিনিসগুলোকে মাথায় রেখে ভোট কেন্দ্রে ঢুকবেন। ধন্যবাদ, নমস্কার।